ওকে দেখেছেন? মার্জিয়া মাথা নাড়িয়ে না করলো। ছেলেটি একটা কার্ড এগিয়ে দিয়ে বলল, যদি কোথাও দেখে থাকেন তবে এই কার্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বলে ছেলেগুলো চলে গেল। নওরিন মার্জিয়ার পেছন থেকে বের হয়ে বলল, এসব কি ভাই, দিন দুপুরে এভাবে ঘুরছে যেন ডাকাত দল। মার্জিয়া কিছু বলল না। ওর মাথায় ঘুরছে মুহিবের চিন্তা। নওরিন মার্জিয়াকে নিয়ে হল পর্যন্ত এগিয়ে দিয়ে চলে গেল। কেক নিয়ে বাসে ফিরতে হবে ওকে। মার্জিয়া অসুস্থ থাকায় নওরিন ওকে আর জোর করেনি নিজের সাথে যেতে। রাত 9টা। বারান্দায় আনমনে বসে আছে মার্জিয়া। কালোর পরীক্ষা, অথচ একটুও পড়াই মন বসছে না। বড্ড কান্না পাচ্ছে। এই কান্নার কারণ হলো মুহিবের কোনো খোঁজ না থাকা। মার্জিয়া বিকাল থেকে 15টার উপরে টেক্সট করেছে মুহিবকে, কিন্তু সিন হয়নি, এমনকি ফোনও বন্ধ। কোথায় গেল লোকটা? মার্জিয়ার ভীষণ মনে পড়ছে এখন মুহিবের কথা। কাল কেমন রুট বিহেভ করে কি আজ মুহিব ওর সাথে কোনো যোগাযোগ করলো না। আর কখনো কি মুহিব মার্জিয়ার সাথে যোগাযোগ করবে না? তাহলে চিরকুটে কেন লিখেছিল শীঘ্রই দেখা হবে? কতগুলো ভাবতে ভাবতে মার্জিয়া আকাশের চাঁদের দিকে তাকিয়ে রইল। রাত বাড়ার সাথে সাথেই একাকিত্ব ঘিরে ধরল মার্জিয়াকে। মন খারাপটা ধীরে ধীরে অভিমানের রূপ নিল। মন অস্থির হতে লাগলো ক্ষণে ক্ষণে। সারা রাত ছটফট করে কাটল মার্জিয়ার। ফলে সকালের পরীক্ষায় সঠিক সময়ে উপস্থিত হতে পারল আজ। মার্জিয়া অনেক আশা করে আজ এসেছিল। ভেবেছিল ক্লাস এলে মুহিবের দেখা পাবে, কিন্তু আফসোস মুহিব নেই। মার্জিয়ার মন খারাপ বেড়ে গেল পরীক্ষার হলে অন্য গার্ড দেখে। নিজের মনকে শক্ত করে মার্জিয়া পরীক্ষায় বসলো। সব উত্তর জানা থাকা সত্ত্বেও ঠিকঠাক মতো লিখতে পারল না। বারবার মুহিবের কথা মাথায় ঘুরতে লাগলো। পরীক্ষা শেষে ক্লাসরুম থেকে বের হয়ে নওরিন মার্জিয়াকে বলল, তোর কি কিছু হয়েছে মার্জিয়া? মার্জিয়া সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, ঈশান স্যার কোথায়? আজ তো ওনার ক্লাস ছিল অন্য ডিপার্টমেন্টে, সেখানেও তো আসেননি। নওরিন ব্যাগ থেকে বাদাম বের করতে করতে বলল, ঈশান স্যার আবার কি? ভুলে গেছিস নতুন যে স্যার জয়েন করলো? ও, মনে পড়েছে। মনে হয় স্যার আজকে আসেনি। কেন আসেনি? তা জানি না। বাদাম খাবি? তুই খা। বলে মার্জিয়া টিচার্স রুমে গেল। নাফিম সহ আরও দুজন টিচার সে সময় উপস্থিত ছিলেন। মার্জি গিয়ে সরাসরি নাফিমকে সালাম দিল। নাফিম প্রথমে অবাক হলো, নিজেকে সামলে নিয়ে সালামের জবাব দিয়ে বলল, কি খবর নাইজা, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে স্যার, একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলো। ঈশান স্যার কোথায়? আজকে তো ওনার ক্লাস ছিল। নাফিমের মুখটা হঠাৎই শক্ত হয়ে উঠল। এতক্ষণ সে খাতা দেখছিল, তবে এবার কলম বন্ধ করে উঠে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, তোমার কি দরকার ওই স্যারকে? মার্জিয়া অপ্রস্তুত হয়ে পড়ল এমন প্রশ্নে। বলল, আসলে আমার নোট লাগতো, তাই খোঁজ করছিলাম। আও, আজ আসেননি উনি? কোনো ইনফরমেশন ছাড়াই কামাই দিয়েছেন? আমি বুঝি না এমন। মার্জিয়ার গায়ে লাগলো কথাটা। কাঠখোট্টা স্বরে বলল, ঈশান স্যার এমন মানুষ নন যে বিনা কারণে আসবেন না। ওনার নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কিছু না জেনে কারো ব্যাপারে আপনি এভাবে বলতে পারেন না স্যার। মার্জিয়ার মুহিবের জন্য প্রতিবাদ করে নাফিম বেজার হলো, মুখ কালো করে রাখলো। নওরিন এসে মার্জিয়াকে টেনে বাহিরে নিয়ে গেল। বলল, তোর হয়েছে কি মার্জিয়া? মোহিত স্যার নতুন এসেছেন, মাত্র একটা ক্লাস পেয়েছে ওনার। তুই কি আগে থেকে ওনাকে চিনিস? মার্জিয়া উত্তর দিল না। নওরিন আবার কিছু বলতে নিলে নজর পড়ে মার্জিয়ার ঘাড়ে। সেখানে একটা দাগ দেখা যাচ্ছে। মার্জিয়া বেশিরভাগ দিন চুল ছেড়ে ক্লাস করে, ফলে ঘাড় দেখা যায় না। আজ কাটা দিয়ে চুল আটকে আসে দাগটা ভালো করে দেখা যাচ্ছে। নওরিন কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো। তোর ঘাড়িটা কিসের দাগ মার্জিয়া? সাথে সাথে মার্জিয়ার হাত ঘাড়ে চলে গেল। ওনা দিয়ে ভালো করে ঘাড় ঢেকে বলল, পোকা কামড়েছে। নওরিনের বিশ্বাস হলো না। বলল, এত বড় পোকা? মার্জিয়া বিরক্ত হলো। রাগ দেখিয়ে হনহন করে ক্যাম্পাস থেকে বের হতে নিলে কালকে বিকেলে সেই বাইকার ছেলেগুলো সামনে পড়লো। মার্জিয়াকে দেখে কালকে ছেলেটা এগিয়ে এলো। বলল, আপু ভালো আছেন? মার্জিয়া একটু সংকোচ নিয়েই বলল, জি। ওই মেয়েটির কোনো খোঁজ পেয়েছেন? না। ও, শুনেছি মেয়েটির ভাই এই ভার্সিটির টিচার। আমরা ওনার সাথে দেখা করতে এসেছি, তবে অফিস কক্ষ খুঁজে পাচ্ছি না। মার্জিয়ার মায়ের হলো ছেলেটার কথা শুনে। দেখে তো খুব বড় মনে হয় না। খুব বড় জোর 21-22 বছর হবে। এই কাঠফাটা রোদের মধ্যে এভাবে একজনকে খুঁজছে, তখন ব্যাপারটা নিশ্চয়ই সিরিয়াস। কতগুলো ভেবে মার্জিয়া বলল, সোজা গিয়ে প্রথম বিল্ডিংটার দোতলায় উঠে হাতের বাম দিকে গেলে অফিস কক্ষ পাবেন।
ছেলেটার মুখে হাসি ফুটল মার্জিয়ার সাহায্যে। সে হাত বাড়িয়ে আনলো। ধন্যবাদ। আমি আইজান। মার্জিয়া হালকা হেসে বলল, আমি মার্জিয়া। আইজান মার্জিয়ার সাথে আর কথা বাড়ল না। ওর দলে লোকবল নিয়ে ছুটল অফিস কক্ষের দিকে। মার্জিয়া ভাবতে লাগলো এরা কারা, কে জানে কোন স্যারের খোঁজে এসেছে। রাত ঢাকায় ফেরার পর একটা কলও করেনি কাউকে। তাই পড়শি নিজে সকাল থেকে কয়েকবার কল করেছে রাহাতবার। প্রতিবারই রিং হয়ে কেটে গেছে, কল রিসিভ হয়নি। পড়শির চিন্তা হচ্ছে রাহাতকে সবটা জানানো দরকার। এমন না যে অন্য কেউ এসে রাহাতকে ভুলভাল বুঝিয়ে ফেলে। কতগুলো ভাবতে ভাবতে পুরো ডাইনিং রুম পাইচাই করছে পড়শি। আবরার রহমান আজ বিকেলে হসপিটালে যাবেন, তাই দুপুরবেলা রান্না সারছেন। করলা ভাজি, রুই মাছ, চিংড়ি মাছ, মুরগি মাংস ভুনা, ডাল এবং টক রান্না করেছেন। সব রান্না মোটামুটি শেষ। টকটা চুলায় বসিয়ে তিনি পড়শির কাছে এসে বললেন, কিছু নিয়ে চিন্তিত তুমি? হ্যাঁ আন্টি। কি হয়েছে? রাহাত যাওয়ার পর থেকে একটাও ফোন করেনি আন্টি। ওরা এমনই করে, কতবার বকেছি, আদর করে বুঝিয়েছি, তাও পৌঁছে কোনো কল করে না। তুমি চিন্তা করো না, রাহাত আমাকে ভোরে মেসেজ দিয়েছিল, ও ঠিকঠাকভাবে পৌঁছে গেছে। ও আবরা বেগম আবারও রান্নাঘরে চলে গেলেন। পিছু পিছু পড়শি গিয়ে বলল, আন্টি তুমি শাশুড়ি হিসেবে একদম পারফেক্ট হবা, ইয়াং জোস শাশুড়ি। আবরা বেগম হাসলেন পড়শির কথা শুনে, বলেন, শাশুড়ি কম, বন্ধু বেশি হওয়ার চেষ্টা করব। এমন মেয়ে আনবো যে আমার নিজের কন্যার সন্তানের অভাব পূরণ করবে। 2 গাধার জন্য 2টা পরি আনবো। পড়শি মন ভরে গেল কথাটা শুনে, বলল, আন্টি আমি বউ হিসেবে কেমন হব? আবরার রহমান টকটা নামাচ্ছিলেন। পড়শি কথা শুনে থেমে গেলেন। পড়শিকে আপদ মস্তক দেখে নিয়ে বলেন, তুমি মাশাআল্লাহ ভীষণ মিষ্টি একটা মেয়ে। এমন একটা মেয়ে তো আমার ছেলের বউ হিসেবে পারফেক্ট। পড়শির মনে আশার আলো গাঢ় হলো। এবার শুধু রাহাতকে ম্যানেজ করতে হবে। আবরার রহমান অলরেডি রাজি আছেন 50%। কথাটা ভেবে পড়শি আবরার রহমানকে জড়িয়ে ধরল। পরপর 2 দিন দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভেজার ফলে মুহিবের বেশ ঠান্ডা লেগেছে। এমন জ্বর এবং শ্বাসকষ্ট শুরু হয়েছে যে হসপিটালে ভর্তি হতে হয়েছে। সেদিন রাহাত ফেরার পর দেখে মুহিব অর্ধভেজা শরীরে ড্রয়িং রুমের সোফায় ঘুমিয়ে আছে। প্রথমে স্বাভাবিক ঘুম ভাবলেও পরে রাহাতের সন্দেহ হয়। মুহিবের কাছে এগিয়ে গিয়ে শরীরে হাত দিতেই চমকে ওঠে। প্রচণ্ড জ্বরে শরীর পুড়ে যাচ্ছিল বেচার, এমনকি শ্বাসকষ্ট হয়েছিল। একা সেই শ্বাসকষ্ট সহ্য করে একটা সময় জ্ঞান হারিয়ে সোফায় পড়ে থাকে মুহিব। রাত দ্রুত মুহিবকে হসপিটালে নিয়ে আসে। গত 24 ঘন্টা ধরে মুহিব আইসিইউতে আছে, অবস্থা সিরিয়াস। আসলে পরপর 2 দিন বৃষ্টিতে ভিজে থাকায় মুহিবের শরীরটা পুরোপুরি ভেঙে পড়েছে। আগে থেকেই হাঁপানির প্রবণতা ছিল ওর। এবার ঠান্ডা লেগে তা আরও বেড়ে গিয়ে শ্বাসকষ্ট শুরু হয়। প্রথমে সামান্য মনে হলো রাতের বেলায় শ্বাস নিতে না পেরে অবচেতন হয়ে পড়ে। এখন হসপিটালে ভর্তি। পরিস্থিতি গুরুতর হওয়ায় আইসিইউতে রাখতে হয়েছে। রাত টেনশনে ঘুমায়নি সারা রাত। বারবার আইসিইউর দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে মুহিবকে দেখতে। প্রতিবারই মুহিবের গায়নহীন নিস্তেজ দেহটা দেখে রাতের শরীরে কাটা দিচ্ছে। কি হয়েছিল মুহিবের সাথে? ও কি বৃষ্টিতে ভিজেছিল? মুহিবের তো বৃষ্টি সহ্য হয় না। শেষবার ইন্টারে থাকতে মুহিব বৃষ্টিতে ভিজে গিয়ে জ্বর হয়েছিল। ভেবেছিল সাধারণ ঠান্ডা লাগা, কিন্তু আসলে দূষিত পানির মাধ্যমে টাইফয়েডের জীবাণু শরীরে ঢুকে গিয়েছিল। প্রায় 1 সপ্তাহ হসপিটালে থাকতে হয়েছিল তখন। সেই থেকে ওর শরীর ঠান্ডা একদমই সহ্য করে না। নিজের জন্মদিন যাওয়াই আশা বেগম নওরিনের থেকে বেশ কিছু গিফট পেয়েছেন। সেগুলোর কিছু ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। সেই পোস্ট দেখে অনেকেই ইনবক্সে নওরিনের রেট জানতে চায়। আশা বেগম আহমক হয়ে যান এই ঘটনায়। তিনি নওরিনকে সবসময় এসব থেকে দূরে রেখেছেন। এমনকি নওরিনকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে কাজ করেছেন। সেখানে আজ ওনার মেয়ের জন্য এমন নোংরা প্রস্তাব আসছে, কথাটা ভাবতেই শরীর খারাপ করছে আশা বেগমের। এখন সন্ধ্যা 6টা বাজার, ফলে নওরিন ব্যাগ গুছিয়ে রুম থেকে বের হয়েছে প্রাইভেটে যাওয়ার উদ্দেশ্যে। আশা বেগম নওরিনকে যেতে দেখে পিছু ডাকেন, বলেন, আজকে তোমাকে প্রাইভেটে যেতে হবে না নাওরিন। কেন মা? আমি না করেছি তাই। আমার কালকে পরীক্ষা আছে মা, আমাকে আজকে পড়তে যেতেই হবে। আশা বেগম শত চেষ্টা করে নওরিনকে আটকাতে পারলেন না। নওরিন চলে গেল। তিনি মনে মনে ভয় পেতে শুরু করলেন। তার দলের লোকেরা খুবই জঘন্য মস্তিষ্কের। তারা যদি জেনে যান নওরিন তারই বাড়িতে থাকে, তবে বিপদ হয়ে যাবে। নওরিনে কোনো ক্ষতি হতে দিতে পারবেন না তিনি।
কথাটা ভেবে তিনি তার বিশ্বস্ত একজনকে ফোন করলেন। বললেন, 10 দিন পরে মালয়েশিয়ার টিকিট কেটে দাও আমাকে। প্যাসেঞ্জারের নাম হলো নাওরিন বিনতে ইমতিয়াজ। রাত 9:30। শাওয়ার শেষ করে রুমে ফিরল মার্জিয়া। চুলে গামছা পেঁচানো অবস্থায় দ্রুত ফোন চেক করলো। না, মুহিবের কোনো কল বা মেসেজ আসেনি, এমনকি মার্জিয়ার করার মেসেজও সিন হয়নি। মার্জিয়া এবার ভীষণ কান্না পেল। ফোনটা রেখে ধপ করে বিছানায় বসে পড়ল। মাথা থেকে গামছা খুলে দু হাতে নিজের চুল খামছে ধরল। বলল, আপনি কোথায় ঈশান? কেন এই দূরত্ব তৈরি করেছেন? বাবা মায়ের পর আপনার সান্নিধ্যই যে আমাকে নিরাপদ আশ্রয় দিয়েছে। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে আপনার বিরহে। কথাটা বলে মার্জিয়া ফোন করলো মুহিবের নাম্বারে। কয়েকবার রিং হতে কল রিসিভ হলো, তবে এবার অচেনা স্বরে একজন বলল। কে আপনি? মার্জি একটু থমকে গেল, বলল, আমি মার্জিয়া। ঈশান আছে? রাত বিরক্ত হলো এই মুহূর্তের মুহিবের খোঁজে অচেনা কেউ ফোন করায়। ও ভাবলো হয়তো কোনো রোগী ফলো আপের জন্য ব্যক্তিগতভাবে মুহিবের সাথে যোগাযোগ করতে চাইছে, তাই ও বলল। মুহিব ব্যস্ত আছে, 2 দিন পর ফোন করবেন, ধন্যবাদ। বলে কল কেটে সুইচ অফ করে দিল। অতিরিক্ত চিন্তার ফলে রাত ভুলে গেল মুহিবের মিসের আসল নামটা। যদি মনে থাকতো তাহলে নিশ্চয়ই এমন রুট আচরণ করতো না। এদিকে মার্জিয়ার দিক বিদিক শূন্য লাগতে শুরু করলো। এতক্ষণ মনে হচ্ছিল হয়তো মুহিব অসুস্থ অথবা কোনো বিপদে পড়েছে, কিন্তু এখন তো পরিষ্কার হয়ে গেল মুহিব ইচ্ছে করে মার্জিয়ার সাথে দূরত্ব তৈরি করেছে। মার্জিয়ার ভীষণ কষ্ট হতে লাগলো। বাহিরে চাঁদের আলোতে তাকিয়ে বলল, আমার চলে যেতে বলায় আপনার এত অভিমান হলো ঈশান যে আমার সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দিলেন 2 দিন ধরে। আপনি এতটা পাষাণ কি করে হলেন ঈশান? দেখতে দেখতে কেটে গেল 7 দিন। মুহিবকে ছাড়া মার্জিয়ার জীবন প্রায় রঙহীন হয়ে গেছে। নিজের অজান্তে মার্জিয়ার মনে কোণে মুহিবের জন্য একটা জায়গা তৈরি হয়েছে। সেদিন রাতে রাহাতের বলা কথাগুলো মার্জিয়াকে কষ্ট দিল। মার্জিয়া মুহিবের সাথে যোগাযোগ করার চেষ্টা বাদ দেয়নি। প্রতি রাতে ঘুমানোর আগে মার্জিয়া মুহিবের ইনবক্সে নিজের মনে কথা বলে। তার সিন হয় না, তবুও সকালে উঠে চেক করে ইনবক্স। এভাবে কেটে গেল এতগুলো দিন। পরীক্ষাগুলো প্রায় শেষ পর্যায়ে। মার্জিয়া ঠিক করেছে পরীক্ষা শেষ হলে ওর বাড়িতে যাবে। মার্জিয়ার রুমমেট জুলি ও নীলি একসাথে আজ মার্জিয়ার অপেক্ষা করছে, কেননা আজ মার্জিয়ার জন্মদিন। সকালে ক্লাস থাকায় 3 জনই একসাথে চলে গিয়েছিল। এখন বিকাল 5:30 বাজে। পরীক্ষা শেষে ক্লান্ত শরীরে মার্জিয়া যখন রুমে ঢোকে তখন জুলি ও নীলি একসাথে মার্জিয়াকে উইশ করে। মার্জিয়া হাঁ করে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আজ যে তার জন্মদিন তার নিজেরই মনে নেই। মার্জিয়াকে ধরে রুমের ভেতরে আনে লিলি, হাতে ছুরি তুলে দিয়ে বলে, জলদি কেক কাটো মানজিয়া। মার্জিয়া কোনো রকম ব্যাগটা বিছানে রাখে। জুলি এসে মার্জিয়ার মাথায় বার্থডে ক্যাপ পরিয়ে দেয়। মার্জিয়ার চোখের কোণে পানি জমলে জুলি শাসনের ভঙ্গিতে বলে, খবরদার কাঁদবি না, আজ কত আনন্দের দিন আর তুই কাঁদছিস? মার্জিয়া নিজেকে সামলে নেয়, বলে, বাবা মাকে ছেড়ে আছি প্রায় 2 বছর। এই 2 বছর তোমরা আমার জন্মদিন সেলিব্রেট করা ভুলোনি। নিজের বোন না থাকার পরেও তোমরা আমাকে বুঝিয়েছো রক্তের সম্পর্কটাই সব না। ধন্যবাদ আপু। মার্জিয়ার কথার প্রেক্ষিতে লিলি ওর গাল টেনে দিল। এরপর দুজনে একসাথে মার্জিয়ার হাত ধরে কেক কাটলো। কেক খাওয়ার পর মার্জিয়া ফোন করলো তাজু ইসলামকে। বেশ কিছুক্ষণ কথা বলার পর তাজু ইসলাম জিজ্ঞেস করলেন, তোর কি নিজস্ব কোনো পছন্দ আছে মা? মার্জিয়া চমকালো এমন প্রশ্নে। সময় নিয়ে বলল, এমন কথা কেন জিজ্ঞেস করছো বাবা? এমনিতে মা, তুই বল। মার্জিয়া চুপ করে রইল। কি বলবে সে? মুহিবকে কি সে পছন্দ করে? করলেও বা কি? মুহিব নিশ্চয়ই মার্জিয়াকে বন্ধুবাদে কিছুই ভাবে না। তাছাড়া মুহিবের সাথে সরাসরি কথা না বলে ঠিক কিছু বলা হবে না। কথাটা ভেবে মার্জিয়া বলল, আমি পড়াশোনা বাদে কখনো অন্য কিছুতে মন দিইনি বাবা। তাজু ইসলামের মুখে হাসি ফুটল। তিনি জানালেন, তোর টিকিট কাটিয়ে দিই মা, পরীক্ষা তো এই মঙ্গলবার শেষ হচ্ছে। না বাবা, আমার কিছু কাজ আছে, সেগুলো সেরে একেবারে আসবো। তুমি চিন্তা করো না, আমি ফোন করে জানাবো তোমায়। তাজু ইসলাম মেয়ের কথার উত্তরে তেমন কিছু বলেন না। আরও সামান্য কিছু কথা বলে কল কেটে দিলেন। এদিকে মাগরিবের আজান হয়ে গেল। ধীরে ধীরে জ্বলে উঠল সমস্ত রোড লাইটগুলো। মার্জিয়া এক মনে পড়ার টেবিলে বসে ভাবতে লাগল মুহিবের কথা। মুহিবের মুখটা যেন চোখ বন্ধ করলেই 2 চোখের পাতায় ভেসে ওঠে। তখনই সব থেকে বড় কষ্টটা হয়। মার্জিয়ার অজান্তে চোখ গড়ি
কয়েক ফোঁটা পানি পড়ল। সেদিনের পর থেকে মুহিবের নাম্বারও বন্ধ। মার্জিয়ার ভালো লাগছে না কিছু, তাই উঠে গিয়ে দাঁড়ালো জানালার সামনে। চোখ পড়ল রাস্তার উপর। রোডে লাইটের আলোতে এলোমেলো চুলে দাঁড়িয়ে থাকা এক যুবক মার্জিয়ার বুকে ঝড় তুলে দিল। মার্জিয়া নিজের চোখ ডলে আবারও ভালো করে দেখল, না সে ভুল দেখছে না, ওইটা তো মুহিব দাঁড়িয়ে আছে। মার্জিয়ার এই মুহূর্তে শরীরের প্রতিটা শিরা উপশিরা সজীব হয়ে উঠল। বিছানার উপর থেকে ওড়নাটা নিয়ে মার্জিয়া ছুটে বেরিয়ে এলো হল থেকে। হলের গেটের সামনে দাঁড়াতেই মুখোমুখি হলো দুজন। মুহিবের অসুস্থ বিষণ্ণ মুখে যেন হাসি ফুটল নিমিষেই। হাত নাড়িয়ে ডেকে উঠল। মিস মার্জিয়ার চোখ ভরে উঠল। এক ছুটে রাস্তা পার হয়ে এসে মুহিবের বুকে আশ্রে পড়ল। এমন আশঙ্কিক ধাক্কায় মুহিব একটু পেছনে সরে গেল। মার্জিয়া শক্ত করে মুহিবকে জড়িয়ে ধরে বলল, কোথায় ছিলেন আপনি? কেন আমার থেকে দূরে সরে যেতে চাইছিলেন? আমার বুঝি কষ্ট হয় না? কি অপরাধ ছিল আমার? মার্জিয়ার কথার মাঝে মুহিব মার্জিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। নিঃশব্দে ঠোঁট ছোঁয়ালো মার্জিয়ার মাথায়। বলল, আমি তোমাকে ছেড়ে ইচ্ছে করে যাইনি মিস। আমি সরি যদি তুমি কষ্ট পেয়ে থাকো তো। মার্জিয়া মুখ তুলে তাকলো মুহিবের দিকে। অভিমানী সুরে বলল, কোথায় ছিলেন আপনি? কার কাছে ছিল আপনার ফোন? আমি অসুস্থ ছিলাম মিস। কাল রাত থেকে আমি একটু সুস্থ হয়েছি। আমার ভালো লাগছিল না তোমাকে ছাড়া, তাই ছুটে চলে এসছে। কি হয়েছিল আপনার? মুহিব একটা দীর্ঘশ্বাস পেল প্রশ্নটা শুনে। বলল, সেসব কথা বাদ দাও। চাঁদের মুখে গ্রহণ লেগেছে কেন শুনে? প্রতি উত্তরে মার্জিয়া নীরব চাহনি নিক্ষেপ করলো। মুহিব হালকা হেসে পকেট থেকে একটা ব্রেসলেট বের করে মার্জিয়ার হাতে পরিয়ে দিল। বলল, শুভ জন্মদিন মিস। মার্জিয়া ব্রেসলেটটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি করে জানলেন আজ আমার জন্মদিন? আমি তো কোথাও আমার বার্থডে পাবলিক রাখিনি। ইচ্ছে থাকলে সবকিছু এমনি জানা যায় মিস। কথাটা বলে মুহিব একধানে তাকিয়ে রইল মার্জিয়ার দিকে। রাস্তায় নিয়নের আলোতে মুহিবের কাছে মার্জিয়াকে এই মুহূর্তে ভীষণ মায়াবী লাগছে। মনে হচ্ছে কত জন্ম পর দেখছে সে। একে কি তবে বলে দেখার তৃষ্ণা? মুহিবের ভাবনার মাঝে মার্জিয়া জিজ্ঞেস করলো, কি দেখছেন? আমার সুখ। পুরো হসপিটাল তন্ন তন্ন করে খুঁজেও মুহিবকে খুঁজে পাচ্ছে না রাহাত। গেল কোথায় মিনিটের মধ্যে? আজব। রাতে একটু চোখ লেগে আসে ঘুমিয়ে পড়েছিল। মুহিবের অবস্থা এখন আগের থেকে ভালো, তবে ডক্টর বলেছেন আরও 2 দিন অবজারভেশনে রাখবেন। কোনো প্রকারের প্রেশার যেন না পড়ে মুহিবের উপর। অথচ ছেলে নিজে প্রেশার হয়ে রাহাতকে পাগল করে দিচ্ছে। কোথায় গিয়েছে কে জানে। রাত মুহিবকে খুঁজতে খুঁজতে আবারও কেবিনে ফিরল। দুজন লোক দাঁড়িয়ে থাকতে দেখল। রাতকে দেখে লোক দুজন এগিয়ে এসে বলল, ডক্টর ইসান মুহিব কোথায়? রাত মনে মনে এক বিচ্ছিরি গালি দিল লোকটাকে। এরপর বলল, মুহিব আমার মাথায়। লোক দুজন একে অপরের মুখ চাওয়াচাই করে একজন রাহাতের পিছনে ওর গলায় ছুরি ধরল। তারপর বলল, আমাদের সাথে একদম ভাব দেখাবে না। যা জিজ্ঞেস করছি ভালোই ভালোই তার উত্তর দাও। রাত ভয় পেয়ে গেল। এমন অবস্থা দেখে চিল্লিয়ে যে কাউকে ডাকবে সে উপায়ও নেই। বাড়াবাড়ি কিছু করতে গেলেই না আবার গলায় ছুরি চালিয়ে দেয়। কথাগুলো ভেবে রাহাত মিনিমিনি স্বরে বলল, আপনারা কে ভাই? কি জানতে চান? এবার লোক দুটো একটু নরম হলো। ছুরিটা পকেটে ঢুকিয়ে বলল, আমরা ডক্টর ইসান মুহিবকে খুঁজছি। তার থেকে একটা ইনফরমেশন নেওয়ার আছে। শুনেছি সে এই হসপিটালে ভর্তি। কোথায় সে এখন? রাত কোনো ভনিতা ছাড়া বলে উঠল, মুহিব কিডন্যাপ হয়েছে। কিছুক্ষণ আগে রুমে ক্লোরোফর্ম স্প্রে করা হয়, এরপর আমি ঘুমিয়ে পড়ি। নামাজের সময় হওয়া স্টাফরাও তেমন ছিল না, এই সুযোগে ওকে নিয়ে গেছে। কথাটা বলে মিথ্যা প্যানিকের অ্যাটাক করলো রাহাত। লোক দুজন একে অপরে মুখ চাউচাই করে কেবিন থেকে বের হয়ে একজনকে ফোন করলো। বলল, বস, ডক্টর ইসান মুহিবকে আমরা পাইনি। কথাটা শোনা মাত্রই অপর পাশ থেকে এক বিকট আওয়াজ এলো, যেন দামি কোনো কিছু ভেঙে ফেলা হলো। ফোনে ও পাশে থাকা লোক দুজন চমকে উঠল। তখন তাদের বস বলল, এয়ারপোর্ট থেকে পাওয়া ইনফরমেশন অনুযায়ী ওই ডক্টর আমার পরিচিকে রিসিভ করছে। ওকে আমার খুঁজে পেতেই হবে আজকের মধ্যে। ওকে তারা খুঁজে আনবি যেভাবেই হোক। রাত কথাটা বলেই কল কেটে দিল। ফোনে ও পাশে থাকা দুজনের মুখ বিরক্তিতে তেতো হয়ে উঠল। একজন অন্যজনকে বলল, ভাইজান, আমার মনে হয় ওই পোলা আমাগুলোকে গেম খেলতেছে। না হলে হসপিটাল থেকে কে কিডন্যাপ করবো হেরে? ঠিক বলছো জাকির। আমার মনে হয় কেবিনের ভেতরে থাকা লোকটা আমাদের মিথ্যা বলেছে।
ওরা চেপে ধরতে হবে। চলো। জাকির এবং আইজান আবারও কেবিনে এলো, দেখতে পাই কেবিন ফাঁকা, কেউ নেই। রাত কেবিনে জানাল দিয়ে নিচে নেমে গেছে। আইজানের রাগ উঠে যায় নিজের বোকামি বুঝতে পেরে। গত কয়েকদিন চট্টগ্রামে থাকার পর আজ রাহাত অথবা মুহিব কারোর সাথে যোগাযোগ না করে পড়শি ঢাকায় ব্যাক করেছে। রাত 10টার বাসে করে সে ঢাকায় যাচ্ছে। আবরার রহমান সবসময় আধুনিক মাইন্ডের, তাই টিপিক্যাল মহিলাদের মতো একা একা চলাফেরার সময় বিপদের ভয় তিনি পান না। পড়শি একা একা যাওয়ার সিদ্ধান্তকে তিনি রেসপেক্ট করেছেন এবং পড়শিকে নিজেই বাসে তুলে দিয়েছেন। বাসে ছাড়ার কিছুক্ষণ পর পড়শি ঘুমিয়ে পড়ে। টানা কয়েক ঘন্টা ঘুমিয়ে ঢাকা পৌঁছে যায়। আড়মোড়া ভেঙে পড়শি বাসের হেল্পারকে জিজ্ঞেস করে, আমরা এখন কোথায় আছি? বাস হেল্পার রহিম পান চিবুতে চিবুতে বলে, আর 5 মিনিটের মধ্যে বাস থামবো। ব্যাগপত্র গুছিয়ে লন আপা। পড়শি স্বস্তি পেল। চুলটা ভালো করে বেঁধে নিয়ে ব্যাগটা কাঁধে নিল। এর মধ্যে বাস থামলো। পড়শি নেমে পড়ল। ভোরের আলো এখন ফোটা শুরু হয়নি। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। পড়শি এতক্ষণে একটু ভয় ভয় করছে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে কল করতে লাগলো রাহাতের নাম্বারে। কল রিসিভ হলো না। পড়শি ঘামতে লাগলো, কেননা হঠাৎ সে খেয়াল করলো পিছনে একটি বাইকর পিছু পিছু স্লো স্পিডে আসছে। পড়শি ভয়ে ভয়ে দ্রুত হাঁটতে লাগলো। ভোর হয় কোনো যানবাহনের দেখা নেই রাস্তায়। পড়শি হঠাৎই গলায় ওড়নার টান অনুভব করলো। বাইকে থাকা ছেলে দুটোর একজনের ওড়না টেনে ধরেছে। গলায় ফাঁস লাগাই পড়শি ব্যাগ ছেড়ে দিয়ে দুহাতে ওড়না ছাড়ার চেষ্টা করতে লাগলো। এই সুযোগে বাইকে থাকা দ্বিতীয় ছেলেটি পড়শির ব্যাগ থেকে টাকা বের করে নিল। এরপর ফোনটা হাত থেকে টান দিতেই পড়শির পা দিয়ে লাথি দিল। ছেলেটি দূরে সরে গেল। পড়শি ওর ওড়না গলা থেকে সরিয়ে দৌড়াতে লাগলো। ছেলে দুজন বাইক নিয়ে ওর পিছু পিছু আসতে লাগলো। একটা সময় পড়শি খুব কাছে যখন ছেলেগুলো এসে পড়ল, তখন পড়শি নিজের চোখ বন্ধ করে নিল। সর্বোচ্চ চেষ্টা করে দৌড়াতে লাগলো, তবু ওদের সাথে পেরে উঠছিল না। এমন সময় একটা গাড়ি এসে পড়শির সামনে থামে। গাড়ির হালকা ধাক্কা পড়শির পায়ে লাগায় ও পড়ে যায়। তখন বাইকটা থেকে ছেলে দুটো নামে। পড়শি কোনো রকমে উঠে দাঁড়িয়ে গাড়ির মিররে টোকা দিয়ে বলে, হেল্প মি প্লিজ, ওরা আমাকে মেরে ফেলবে নয়তো। এবার মিররটা নেমে গেল। গাড়ির ভেতর থেকে একজোড়া তীক্ষ্ণ চোখ দৃশ্য হলো। কালো টি শার্টে বুকে ঝোলানো সানগ্লাসটা নিয়ে এক পলক ছেলে দুটার দিকে তাকালো। এরপর আবারও মিরর তুলে দিল। তা দেখে ছিনতাইকারী ছেলে দুটো হেসে উঠল। পড়শির দিকে আগাতেই একটা রামদা এসে ওদের পায়ে লাগলো। শরীর থেকে পা দুটো আলাদা হয়ে গেল মুহূর্তে। পড়শির পুরো শরীর কেঁপে উঠল দৃশ্যটি দেখে। দুহাত মুখে চেপে তাকিয়ে দেখলো গাড়ির ভেতর থাকা লোকটা গাড়ির ওপাশে দরজা দিয়ে বেরিয়ে ওর সামনে ছেলে দুটো বরাবর দাটা ছুঁড়েছে, একদম পা বরাবর। লোকটি এবার ধীরে ধীরে ছেলে দুটোর সামনে এগিয়ে যায়। পাকাটা দাটি পাশেই ছিল, সেটা নিয়ে দুজন হাতে কবজি কেটে দেয়। ছেলে দুটোর আর্তনাদে পরিবেশ ভারী হয়ে ওঠে। পড়শির গা গুলিয়ে ওঠে এই দৃশ্য দেখে। লোকটি এবার পড়শির দিকে এগিয়ে আসে, গম্ভীর স্বরে বলে, ওদের মতো জানোয়ারদের জন্য এমন শাস্তি ঠিক আছে। জীবনে দ্বিতীয়বার আর কখনো এমন অন্যায় করার সুযোগ পাবে না। পড়শি উত্তর করতে পারে না, ওর হাত পা কাঁপছে। তা খেয়াল করে লোকটি আবারও বলে, আমি জুবায়ের হাসান, একজন বেকার যুবক। আপনি চাইলে আমাকে বিশ্বাস করতে পারেন। আমি আপনাকে আপনার বাসায় পৌঁছে দিচ্ছি। পড়শির মুখে হাসি ফোটে। আর যাই হোক, এই অন্ধকার শহরে সে একা একা ফেরার রিস্ক আর নিতে চায় না। জুবাইয়ের গাড়ির দরজা খুলে দেয়। পড়শি গাড়িতে উঠে বসে। জুবাইয়ের শীষ বাজাতে বাজাতে গাড়ির দরজা লাগিয়ে এসে ড্রাইভিং সিটে বসে। গাড়ি ছুটিয়ে চলে আপন গতিতে। ভোরের আলো ফোটার পরপরই রাহাত ঘুমিয়ে গিয়েছে। মুহিব ফিরেছে রাত 2টায়। চোখ লেগে আসার 15 মিনিটের মাথায় ডোরবেল বাজায় বিরক্ত হলো রাহাত। রুমের দরজা খোলা থাকায় ডোরবেলের শব্দে ঘুমানোর চেষ্টা করেও ব্যর্থ হলো সে। উঠে গিয়ে দরজা খুলে দেখলো পড়শি দাঁড়িয়ে আছে এবং ওর পাশে একজন লোক। রাত ভুরকুচকে পড়শিকে কিছু জিজ্ঞেস করবে এমন সময় জুবাইর বলে উঠল, পড়শি অনেকটা আঘাত পেয়েছে, ছিনতাইকারীর কবলে পড়েছিল। ওর এই মুহূর্তে কেয়ার প্রয়োজন। জুবাইরের কথা শুনে রাহাত পড়শিকে বলল, এত রাতে তুই একা একা ঢাকায় এসেছিস কেন? উত্তরে পড়শি বলল, আমি তোদের কাউকে কলে পাচ্ছিলাম না, তার উপর আমার ভালো লাগছিল না ওখানে, তাই আফরা আন্টিকে বলে চলে এসেছি। রাত মুখ ভোতা করে ফেলল কথাটা শুনে।
জুবাইয়ের তীক্ষ্ণ নজর পুরো বাসাটা যতদূর সম্ভব দেখা যায় স্ক্যান করে নিল যেন। রাত জুবাইরকে ধন্যবাদ জানিয়ে পড়শিকে নিয়ে ভেতরে গেল। জুবাইর দরজার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ঘাড় পাকা করে। সকাল 11টা বাজে। ক্লাসরুমে বসে ঘুমে ঢুলছে মার্জিয়া। কাল মুহিবের সাথে হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গিয়েছিল। এরপর রিক্সা করে ফিরতে হয়েছে হলে। মুহিব মার্জিয়াকে যে ব্যাসলেটটা দিয়েছিল সেটার দিকেই একদিনে তাকিয়ে আছে ও। আজ অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা থাকলেও দিতে পারেনি মার্জিয়া। এদিকে নওরিন আবার 3 দিন হলো আসছে না। কে জানে কি হয়েছে মেয়েটার। মার্জিয়া ক্লাসে আসার আগে বেশ কয়েকবার কল করেছিল নওরিনকে, আজও কল রিসিভ হয়নি। কে জানে কি হয়েছে ওর। কথাটা ভাবতে ভাবতে মার্জিয়ার চোখের সামনে তুড়ি বাজালো কেউ একজন। মার্জিয়া উঠে বসলো। নাফিম পানির বোতল মুখ খুলে এক ঢোক পানি খেয়ে বলল, ঘুমাচ্ছিলেন নাকি? না স্যার, বলুন। তোমার সাঁতারটা কোথায়? আজকেও আসেনি নাকি? না স্যার, কি হয়েছে ওর জানি না, কত কল করলাম ধরেই না। নাফিমের কপালে ভাঁজ পড়ল কথাটা শুনে। ছোট মম পানির বোতলটা টেবিলের ওপর রেখে বলল, ওর নাম্বার দাও। আজকে যদি না আসে তবে কিন্তু ওকে অ্যাবসেন্ট দেখানো হবে এবং পরবর্তী বর্ষে যেতে পারবে না। মার্জিয়ার মন খারাপ হয়ে গেল কথাটা শুনে। বলল, ওর হয়ে আমি আমার অ্যাসাইনমেন্টটা দিয়ে দিতে পারি না স্যার। নাফিম তবদা খেয়ে তাকালো মার্জিয়ার দিকে। কতটা সরল হলে নিজের বান্ধবীর জন্য কেউ এতটা স্যাক্রিফাইস করতে চায়। মার্জিয়া আবারও কয়েকবার নওরিনকে কল করলো। এবারও কেউ কল ধরল না। মার্জিয়া হতাশ হলো। নাফিম বলল, আচ্ছা ছাড়ো, ক্লাস টাইম হয়ে গেছে। বলে নাফিম সামনে গিয়ে দাঁড়ালো। ক্লাস নেওয়া শুরু করবে এমন সময় মুহিব ঢুকলো ক্লাসরুমে। সবাই একসাথে মুহিবকে দেখে খুশি হয়ে উঠল। নাফিম অপ্রস্তুত হয়ে পড়ল। মুহিব এসে নাফিমের সামনে দাঁড়িয়ে বলল, এটা আমার ক্লাস, ধন্যবাদ আমার অবর্তমানের সব থেকে সুন্দরভাবে সামলানোর জন্য। নাফিম না চাইতো বাধ্য হয়ে হাসলো। বলল, কোনো ব্যাপার না মুহিব স্যার, সমস্যা মানুষেরই হতে পারে। এবার আপনার ক্লাস আপনি সামলান, আমি আসছি। বলে নাফিম আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত চলে গেল। মার্জিয়া গালে হাত দিয়ে তাকিয়েছিল মুহিবের দিকে। মুহিব ক্লাস নেওয়া শুরু করলো। ইয়াং টিচার হিসাবে স্টুডেন্টদের কাছে পছন্দের তালিকায় রয়েছে মুহিব। ক্লাসের শেষ পর্যায়ে মুহিব বলল, তোমরা একে একে এসে আমার কাছে থাকে এই ফর্মে সাইন করে দাও। মনে রেখো তোমাদের অ্যাসাইনমেন্টে জমা দেওয়ার শেষ ডেট আজ, তাই সাইন করে শেষে অ্যাসাইনমেন্টগুলো জমা দেবে। সবাই এক একে এসে সাইন করলো এবং বেরিয়ে গেল। সবার শেষে এলো মার্জিয়া। মুহিব মার্জিয়ার দিকে তাকিয়ে রইল। মার্জিয়া সাইন করে ক্লাসরুম থেকে বের হতে নিলে মুহিব ডাকলো, মিস মিস। মার্জিয়া চমকে পিছন ফিরে তাকালো। মুহিব কখনো তাকে সবার সামনে মিস মিস বলে ডাকে না, তাই মার্জিয়া চোখ ঘুরিয়ে চারপাশটা দেখতে লাগলো। তা খেয়াল করে মুহিব বলল, রিল্যাক্স মিস মিস, কেউ নেই এখানে, তুমি আমি ব্যতীত। মার্জিয়া স্বস্তি পেল। জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকালো মুহিবের দিকে। মুহিব আদুরে স্বরে বলল, কথা দিলাম আজ থেকে তোমাকে একলা না রাখার, ছায়ের মতো সঙ্গী হয়ে আমি সবসময় তোমার পাশে থাকবো মিস মিস। মার্জিয়ার শরীর জুড়ে এক লাজুকতা খেলে গেল। মুহিবের কথাটা যেন ওর হৃদয়ে গিয়ে স্পর্শ করল। মুহিব পকেট থেকে ফোন বের করে মার্জিয়ার দিকে ঘুরে বলল, একটা সুন্দর পোজ দাও মিস মিস। মার্জিয়া হালকা হাসলো এবং হাত উঠিয়ে এমন ভঙ্গিতে রাখলো যেন ছবিটাতে মনে হলো ও মুহিবের কাঁধে হাত রেখেছে। ভীষণ অমায়িক এক দৃশ্য ফ্রেমবন্দি হলো। বিকাল 4টা। আজ মার্জিয়ার পরীক্ষা শেষ হওয়ার ফলে মার্জিয়া ও তার ক্লাসমেটরা মিলে ভার্সিটির সামনে এক শপিং মলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মার্জিয়া নীল রঙের কুর্তি সেট পরেছে, সাথে নীল স্কার্সি চুলে বেঁধেছে। মার্জিয়ার হাইট 5 ফিট 2 হওয়ার একেবারে ছোটোখাটো একটা পুতুল লাগছে। রেডি হওয়া শেষে মার্জিয়া ছবি তুলে মুহিবের হোয়াটসঅ্যাপে পাঠালো। মুহিব রোগী দেখছিল, নোটিফিকেশন আসে। ভুরকুচকে এক পলক ফোনের দিকে তাকালো। ফোনের স্ক্রিনে স্পষ্ট লেখা উঠছে, মাই মিস মিস। মুহিব দ্রুত রোগীর সাথে কথা বলে শেষ করলো। এরপর 5 মিনিটের বিরতি নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো। মার্জিয়ার পাঠানো ছবিগুলো দেখে মুহিব ঢোক গেল। পরপর 4টি ছবি দেখতে লাগলো। অ্যাশ কালারের শার্টের উপরের বোতাম খুলে এসি পাওয়ার বাড়িয়ে দিল মুহিব। বিড়বিড় করে বলল, সবসময় আমাকে পাগল করে দেয় মেয়ে, উফ মাথা কাজ করছে না, তোমার সামনে তো এখন আমার প্রয়োজন মিস মিস।
কথাটা বলে মুহিব নিজের চুল এলোমেলো করে কল করলো মার্জিয়াকে। কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ হলো। মুহিব বেশ গম্ভীর কণ্ঠে শুধালো, কোথাও যাওয়া হয়েছে? শপিংয়ে, এক বান্ধবীর এঙ্গেজমেন্ট পরশুদিন, তার জন্যই মূলত আসা। তোমার সাথে কজন আছে? 4 জন। আচ্ছা, এক্সিট দিয়ে আগাও। ওমা, কেন? আমি বলেছি তাই। মার্জিয়া ডানে বামে ভালো করে তাকালো, বলল, আমি কিভাবে বের হব? কেউ জিজ্ঞেস করলে কি বলবো? বলবি আমার কাছে আসছো। মুহিব দ্রুত গতিতে হাঁটছিল। মার্জিয়ার মুখে নিজের নাম শুনে হার্টবিট মিস করলো। দাঁড়িয়ে পড়লো মুহূর্তে, একটু কাঁপা কণ্ঠে বলল, কি বললে মিস? মার্জিয়া ভয় পেয়ে গেল। ভাবলা হয়তো মুহিব রাগ করেছে নাম ধরে ডাকায়, তাই সংকোচ নিয়ে বলল, সরি, আমি আসলে নাম ধরে ডাকতে চাইনি। ইউনিভার্সিটি বাইরেও স্যার ডাকাটা কেমন না, তাই নাম ধরে ডেকে ফেলেছি আমি। মুহিব নিঃশব্দে হাসলো মার্জিয়ার ভীত কণ্ঠস্বর শুনে। পকেটে এক হাত গুজে বলল, এই জন্য তো তোমাকে একটা শাস্তি দিতে হয়। এই, তোমার বয়স কত মিস? মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না। তাও ঠিক, তবে আমি জানি তোমার বয়স। আচ্ছা ছাড়ো, আমি কিন্তু তোমার থেকে 6 বছরের বড়। মার্জিয়া অবাক হলো, বলল, কি? তাহলে তো আপনাকে আমার ভাইয়া ডাকা উচিত। হোয়াট? মুহূর্তের মাঝেই মুহিবের মেজাজ খারাপ হয়ে গেল। বলল, এক্সিটের কাছে এসেছো? লিফটে আছি, এসে পড়েছি প্রায়। 40 সেকেন্ডের মধ্যে আসো। বলে কল কেটে দিল মুহিব। মার্জিয়া ঘাবড়ে গেল, হয়তো কিছু ভুল করে ফেলেছে, তাই মুহিব রেগে গেল। দোনামোনা করতে করতে লিফটের দরজা খুলে গেল। মার্জিয়া দেখলো এক হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে মুহিব। গলা শুকিয়ে এলো মুহূর্তেই। মার্জিয়া ধীর পায়ে এগিয়ে গেল, মুহিবের একদম সামনাসামনি দাঁড়ালো। মার্জিয়া মুহিবের বুক পর্যন্ত হাইটে। ব্যাপারটা খেয়াল করি মুহিব বলল, আমার শার্টের বোতামটা লাগিয়ে দাও মিস। মার্জিয়া মুহিবের আদেশ পালন করতে কাপা হাতে শার্টের বোতামটা লাগিয়ে দিতে লাগলো। এর জন্য অবশ্য মার্জিয়াকে পা উঁচু করতে হয়েছে। বোতামটা লাগানো শেষ হতেই মুহিব আলতো করে মার্জিয়ার হাতটা নিজের বুকের উপর রাখলো, বলল, ভয় পাচ্ছ মিস? মার্জিয়া উত্তর দিল না, জিজ্ঞেস করলো, আপনি এখানে কখন এলেন? একা এসেছেন? আমাকে দেখে তোমার ধোঁকা মনে হচ্ছে? মার্জিয়া মাথা নাড়িয়ে না করলো। মুহিব বলল, তাহলে একা এসেছে। প্রত্যুত্তরে মার্জিয়া ফট করে জিজ্ঞেস করলো, কেন? মুহিব এবার একটু চুপ থাকলো, এরপর বলল, এসেছি কারণ। কারণ কি? কথা দিয়েছিলাম। কোন কথা? ওই যে কথা দিলাম তোকে একলা না রাখার, হব ছায়াদের মতো সঙ্গী আমি তোর। বিকেল 5:40 বাজে। পড়শির মাথাটা ধরেছে। ভোরের ঘটনার পর মনটা এতটাই অস্থির ছিল যে চোখ বন্ধ করলে সেই ভয়ানক দৃশ্যগুলো ভেসে উঠছিল। বেশ অনেকক্ষণ শুয়ে গড়াগড়ি করার পর দুপুর 12টায় চোখ লেগে আসে। সে ঘুম ভেঙেছে মাত্র। ঘুম ভাঙার পরপরই মাথাটা ধরেছে। 1 কাপ চা বা কফি হলে ভালো হয়। কথাটা ভাবতে ভাবতে পড়শি বেড থেকে উঠে ফ্রেশ হয়ে এলো। টি শার্ট আর প্লাজো পরে রুম থেকে বের হলো। কিচেনে গিয়ে দেখলো রাত ভোতা মুখে বিস্কিট বের করছে। তা দেখে পড়শি বলে উঠল, তুই সব রকম বিস্কুটের ডিব্বা নামিয়েছিস কেন? যেটা খাবি ওইটা নামা। কি অবস্থা বিস্কুটের গোড়ায় এই জায়গাটা। পড়শির কথা শুনে রাহাতের মুখ আরো বিরক্ত হয়ে উঠল, বলল, জ্বালাস না তো তুই, এমনিতেই এক পাগলের জ্বালায় বাঁচি না। পড়শির কপাল কুঁচকে এলো, জিজ্ঞেস করলো, আরেক পাগল মানে কার কথা বলছিস? রাত চোখের ইশারায় ড্রয়িং রুমের দিকে দেখালো। পড়শি রাহাতের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখলো সোফায় জুবাইর বসে আছে। সামনে তার বেশ কয়েকটি নাস্তার আইটেম রাখা। জুবাইর কিচেনের দিকে তাকিয়ে থাকাই দুজনে চোকাচুকি হলো। পড়শি দ্রুত চোখ ফিরিয়ে নিয়ে বলল, উনি এখানে কেন? সেটা ওনাকেই জিজ্ঞেস কর। সেই 3টার সময় আসছে তোর খবর নিতে। আমি বললাম ঘুমাচ্ছিস, বলল অপেক্ষা করবে, সেই থেকেই ওয়েট করছে। ভাই আমি ক্রিকেট ম্যাচটাও দেখতে পারিনি। শালা এত সাইলেন্ট মাল যে মনে হয় কোনো মৃত মানুষ বসে আছে। আমি তো ভয়ে কয়েকবার জিজ্ঞেসও করলাম যে কোনো সমস্যা আছে কিনা। উত্তর দিল না, উল্টো বলল বাসায় খাওয়ার কিছু আছে কিনা। সেই থেকে একের পর এক খাবার দিয়েই চলেছে সামনে, পছন্দই হয় না। এসব নাকি সে খায় না। আসছে বিলাতি বংশধর। জুবাইরকে বকতে বকতে রাহাত বিস্কিট নিয়ে গিয়ে জুবাইয়ের সামনে রাখলো, বলল, এটা খাও তো, তোমার মতো বিলাতি বিস্কুট মামা এনেছিল গতবার। জুবাইয়ের মাথা নাড়িয়ে জানালো সে খাবে। রাহাত স্বস্তির শ্বাস ফেল। রুমে যেতে যেতে পড়শিকে বলল,
পড়শি, ওনার সাথে কথা বলে নে, অনেকক্ষণ হলো অপেক্ষা করছে। পড়শি এক দীর্ঘশ্বাস ফেলে জুবাইয়ের সামনে সোফায় বসলো। সবেমাত্র এক কামড় দেওয়া বিস্কিটটা আবারও প্লেটে রেখে জুবাই পড়শিকে দেখতে লাগলো। পড়শি ভাবছিল কিভাবে কথা শুরু করবে, সরাসরি জিজ্ঞেস করবে কিনা, যে আবার আসার কি দরকার ছিল, এটা জিজ্ঞেস করলে কি খারাপ দেখাবে। পড়শির ভাবনার মাঝে জুবাইয়ের ফট করে প্রশ্ন করে বসলো, ওড়না ছাড়া একটা প্রাপ্তবয়স্ক পুরুষের সামনে যাও কি করে? পড়শি তবদা খেয়ে গেল এমন প্রশ্নে। বলল, মানে? জুবাইয়ের উত্তর করলো না, পানি খেলো। বলল, আমার মতে রাহাত যথেষ্ট অন্য মাইন্ডের, ওর নজরও তেমন ভালো না। তোমার উচিত টি শার্টের সাথে ওড়না পরা। পড়শি কী বলবে ভেবে পেল না। হঠাৎ কেউ অচেনা একটা মেয়ের সাথে এমন অধিকার নিয়ে কথা বলছি কি করে, প্রশ্নটা মাথায় ঘুরতে থাকে পড়শির। এর মধ্যে জুবাইর আবারও বলে, আমার মতে তোমার উচিত অন্য কোথাও শিফট হওয়া। এইভাবে দুটো প্রাপ্তবয়স্ক ছেলের সাথে থাকছো শুনলে লোকে খারাপ বলবে। পড়শির মেজাজ খারাপ হয়ে যায় কথাটা শুনে। বলে, ওরা আমার কাজিন ভাই হয়, আর এখানকার যুগে এটা নর্মাল। অনেকে তো সাবলেটের ছেলে মেয়ে একসাথে থাকে। সে থাকতেই পারে, তাদের জীবনে তো আর জুবায়ের হাসান নেই। এক্সকিউজ মি? জুবাইর আবারও নীরব হয়ে গেল। কিছুক্ষণ নীরবতা পালন করার পর বলল, রাহাত তোমার দিকে বাজে নজরে তাকায়। পড়শির রাগ এবার উচ্চ সীমানায় পৌঁছে গেল। দাঁতে দাঁত পিষে বলল, রাহাত আমার হবু হাজব্যান্ড, আর কয়েকদিনের মধ্যে আমরা একে অপরকে বিয়ে করব। সো ও কীভাবে তাকাবে সেটা আমাদের ব্যাপার, আপনাকে কেউ এত জাজ করতে বলেনি। পড়শির কথা শেষ হতেই জুবাইর উঠে দাঁড়ালো। হনহন করে যেতে যেতে বিড়বিড় করে বলল, তোমার হাজবেন্ড কে হবে সেটা সময় বলে দিবে। রাত 1:30 বাজে। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টির শব্দটা শোনা যাচ্ছে। মার্জিয়া কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। লিলি এবং জুলি দুজনেই ঘুমিয়ে পড়েছে। মার্জিয়ার চোখও লেগে এসেছে। এমন সময় ফোনে নোটিফিকেশন এলো। বালিশের নিচ থেকে ফোনটা বের করে মার্জিয়া দেখলো মুহিব মেসেজ করেছে। কল করি? মার্জিয়া মাথা উঁচিয়ে দেখলো লিলি আর জুলি আসলেই ঘুমিয়েছে কিনা। যখন শিওর হলো ওরা ঘুমিয়েছে, তখন পা টিপে টিপে বারান্দায় গেল। ঝিরিঝিরি বৃষ্টির সাথে ঠান্ডা বাতাসে প্রাণ জুড়িয়ে এলো। মার্জিয়া কল করলো মুহিবের হোয়াটসঅ্যাপে। প্রথমবার রিং হতেই কল রিসিভ করলো মুহিব। বলল, ক্যামেরা অন করো মিস, তোমাকে দেখবো। মার্জিয়া ক্যামেরা অন করলো। মুহিব বলল, আহা কি সুন্দর দৃশ্য, বৃষ্টির সাথে মায়াবিনী, কি ভাগ্য আমার। মুহিবের কথায় মার্জিয়া লজ্জা পেল। মুহিব বলল, মিস কখনো রাতে শহর ঘুরেছ? না, আম্মু একা একা সন্ধ্যার পর কখনো বের হতেই দিত না। বুঝেছি, আমার ক্ষেত্রে কখনো এমন ধরাবাঁধা নিয়ম ছিল না। এমন হয়েছে সারাদিন ইচ্ছে মতো খেলেছে, সারা রাত বাইরে কাটিয়েছে, কেউ কিচ্ছু বলেনি। কত ভালো আঙ্কেল আন্টি। মুহিব হাসলো, প্রতি উত্তরে বলল, আসলে তারা নিজের এতটা ব্যস্ত থাকতো যে স্কুল রিপোর্ট কার্ড সাইন করার জন্য সময় পেত না। তাই নিজেদের গিল্ট ফিল থেকেই কিছু বলতো না। আমি ইন্টারে থাকতে প্রচুর ঘুরেছি মিস। তুমি কক্সবাজার গিয়েছ? না। মুহিব অবাক হলো, বলল, কখনো যাওনি? না, বাবা শিক্ষক ছিলেন, তাই কখনো তেমন দূরে কোথাও যাওয়া হয়নি। ও, যাবি আমার সাথে? মার্জি একটু সময় নিল জবাব দিতে। বলল, যাব। গুড, আমরা তাহলে কক্সে যাব, সেখান থেকে সেন্ট মার্টিন যাব, পুরো 4 দিনের ট্যুর দেব। ওকে? মার্জি ভীষণ এক্সাইটেড হয়ে গেল। বলল, আমার খুব ইচ্ছে ছিল সমুদ্র বিলাস করার। আর কি কি ইচ্ছে আছে তোমার? রাতের শহরে হাঁটা, সমুদ্রের পাড়ে রাত কাটানো, বৃষ্টিতে ভেজে ট্রাভেল করা, নৌকায় চড়া, আরো কত কিছু। বলতে শুরু করলে সারা রাত শেষ হয়ে যাবে ঈশান। আমার হাতে তোমার জন্য আমৃত্যু সময় আছে মিস। মার্জিয়ার মনে এক অন্যরকম ভালো লাগা কাজ করলো কথাটা শুনে। আরও কিছুক্ষণ কথা বলে মার্জিয়া ঘুমাতে চলে গেল। মুহিব ফোন চার্জে লাগিয়ে ল্যাপটপ নিয়ে বসলো। পরের দিন সকালে রাত টেবিলে বসে ব্রেডে জেলি লাগাচ্ছে, পাশেই পড়শি বসে কফি খাচ্ছে। মুহিব জুস খাচ্ছে আর ফোনে কিছু করছে। এক কথায় সবাই যে যার মতো কাজে ব্যস্ত। এর মধ্যে ডোরবেল বেজে ওঠাই রাহাত উঠে গিয়ে দরজা খুলল। মুহিব জিজ্ঞেস করলো, কে এসেছে? রাহাত তিক্ত স্বরে বলল। বিলাতি মানুষ। মুহিব বুঝলো না রাহাতের কথার মানে, তবে পড়শি ঠিকই বুঝলো। অবাক হয়ে জিজ্ঞেস করলো, উনি আবার এসেছেন? মুহিব জিজ্ঞেস করলো, কার কথা বলছিস?
পড়শি সব ঘটনা বলল। যেহেতু বাসায় ফেরার পর পড়শি অসুস্থ ছিল, তাই গতকাল মুহিবের সাথে ওর দেখা হয়নি। আজ সবটা শোনার পর মুহিব একটু রাগ হলো, বলল। আমাকে আগে বলিস নি কেন? কোন জায়গায় হয়েছে ঘটনাটা? মুহিবকে রেগে যেতে দেখে পড়শি বলল। রিল্যাক্স ভাইয়া, জুবাইর সবটা সামলে নিয়েছিল। মুহিবের নজর এবার গেল জুবাইয়ের দিকে। অলিভ কালারের শার্টের সাথে কালো ড্যানিম প্যান্ট পরে দাঁড়িয়ে আছে ছেলেটা, চুলগুলো বেশ এলোমেলো। মুহিব জুবাইয়ের সাথে পরিচিত হলো। জুবাইয়ের অতিরিক্ত ঠান্ডা মেজাজ মুহিবকে অবাক করলো। প্রয়োজনের বাহিরে একটা টু শব্দ পর্যন্ত করলো না। মুহিব জুবাইরকে ওদের সাথে ব্রেকফাস্ট করতে বললে রাহাত বলে, বিলাতি বিস্কুটের এই দেশীয় খাবার কি পেটে ঢুকবে? প্রত্যুত্তরে রাহাতের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো জুবাইর। এরপর চেয়ার টেনে বসলো মুহিবের পাশে। রাহাত গিয়ে বসলো পড়শির পাশে। ব্যাপারটা হয়তো পছন্দ হলো না জুবাইরের, তবে কোনো প্রকার রিয়াক্ট করলো না। খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে মুহিব বলল, আমি ঠিক করেছি আগামীকাল ভোরে আমরা কক্সবাজার বেড়াতে যাব। রাত এক্সাইটেড হয়ে বলল, আর মোড়া ভেঙে বলল, এক ঘেমি জীবনে অতিষ্ঠ হয়ে পড়েছি ভাই, ধন্যবাদ ট্যুর প্ল্যান করার জন্য। ওদের কথার মাঝে জুবাইর বলে উঠল, আমিও যাব। পড়শি হিসকে উঠে গেল তা শুনে। এমনিতেই এই ছেলের চাহনিতে ওর অস্বস্তি হয়, তারপর ট্যুরে যদি যায় তবে একটু মজা করতে পারবে না ও। কথাটা ভেবে পড়শি বলল, আপনি যাবেন না? মানে আপনার কাজ আছে নিশ্চয়ই। আমার কোনো কাজ নেই, আমি তো শুরুতেই বলেছি আমি বেকার। এবার রাহাতের মুখও শুকিয়ে গেল। মুহিবের দিকে তাকালো ও। মুহিব হাসি মুখে জুবাইরকে বলল, তুমি আমার বোনকে বাঁচিয়েছো, এটা কম বড় উপকার নয়। অবশ্যই তুমি যাবে আমাদের সাথে। জুবাইর ধন্যবাদ জানালো মুহিবকে। রাহাত জুবাইরকে বলল, তাহলে তুমি যাও, ব্যাগপত্র গুছিয়ে আনো। উত্তরে জুবাইর বলল, তার দরকার নেই, আমি আনিয়ে নেব লাগেজ। রাত মুখ ফোঁতা করে ফেল। পড়শির হাসি পেল রাহাতের অবস্থা দেখে। জুবাইর খেয়াল করলো রাহাতের দিকে তাকিয়ে পড়শির হাসিটা। হাতে থাকা গ্লাসে জোরে চাপ দিল, এতে গ্লাস ভেঙে হাতে কাজ ঢুকে গেল জুবাইরের। ব্যথায় চোখ বন্ধ করে নিল ও। মুহিব সবার উদ্দেশ্যে বলল, আমি হসপিটাল যাচ্ছি, বিকেলের মধ্যে ফিরবো, তোমরা সব গুছিয়ে রাখো। বলে মুহিব উঠে চলে গেল। রাত উঠে চলে গেল। পড়শি যখন বুঝলো এখন ডাইনিং টেবিলে শুধু ও আর জুবাইর বসা, তাও মুখোমুখি, ওর অস্বস্তি বেড়ে গেল। জুবাইর সরাসরি বলল, আমার মতে তোমার উচিত নিজের চোখকে হেফাজত করা, না হলে এ সুন্দর দুনিয়া দেখার জন্য চোখটা হয়তো আর বেশি দিন পাবে না। মানে? নাথিং। আমি যেন দেখি ট্যুরে সব সালভার সেট আর শাড়ি নিয়েছো। যদি কোনো ধরনের টাইট ফিট ড্রেস নাও যা পরলে তোমার শরীরে দেখা যায়, তাহলে ওই কাপড় সহ তোমাকেও জ্বালিয়ে দেবো। পড়শি তবদা খেয়ে গেল জুবাইরের এমন হুমকিতে। কিছু বলতে নিবে তখন জুবাইর উঠে ফোন কানে নিয়ে সরে গেল। পড়শি জুবাইরের যাওয়ার দিকে কাঁটা চামচ ছুঁড়ে মারল। উঠে দাঁড়াতেই লক্ষ্য করলো ফ্লোরে রক্তের ফোঁটা। কার রক্ত এটা? কথাটা মাথায় ঘুরতে লাগলো পড়শির। পরীক্ষা শেষ, তাই অজস্র অবসর সময়। এই অবসর সময়ে মার্জিয়া তার সব থেকে পছন্দের কাজ বই পড়তে বসে গেছে। জুলিয়া লিলি মার্জিয়ার সিনিয়র হওয়ায় ওদের পরীক্ষা চলছে, তাই ওরা ব্যস্ত। মার্জিয়া এক এক বসে বই পড়ছে। প্রায় ঘন্টাখানেক হলো। এমন সময় ওর ক্লাসমেট সাজিয়া ওকে কল করলো। কল রিসিভ করে কুশলাদি বিনিময় করে সাজিয়া বলল, এই 20 তারিখ আমার বিয়ে মার্জিয়া, তুই কি আসবি না? আসবো তো, আজ তো সবে 10 তারিখ, আমি 15 তারিখ যাব। ঠিক আছে, তবে আজ আয় বসুন্ধরাতে, আমার বিয়ের শাড়ি আর গয়না কেনা হবে আজ। মার্জিয়া রাজি হলো যেতে। কল কেটে রেডি হয়ে বের হয়ে গেল বাসা থেকে। শপিং মলের সামনে এসে দেখলো আইজানকে। আইজান মার্জিয়াকে দেখে এগিয়ে এসে বলল, আপু ভালো আছো? জি। আইজান যেছে মার্জিয়ার সাথে কিছু কথা বলে চলে গেল। মার্জিয়া সাজিয়াকে খুঁজতে লাগলো। একসময় পেয়েও গেল। লাল রঙের জামদানি শাড়িতে সাজিয়াকে অসম্ভব সুন্দর লাগছে। মার্জিয়া এগিয়ে যেতে সাজিয়া একটা নীল জামদানি মার্জিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে আইজান। মার্জিয়া একটু সংকোচ নিয়ে বলল, আমি পরবো কেন? তোর বিয়ে তুই পর। সাজিয়া শুনল না মার্জিয়ার কথা। জোর করে শাড়িটা টয়েল দিতে পাঠালো। মার্জিয়া যখন শাড়িটা পরে এলো, শপে থাকা লোকটি হা করে তাকিয়ে রইল। মার্জিয়ার অস্বস্তি হলো। সাজিয়া ফোনে কথা বলছিল। হঠাৎ করে মার্জিয়ার দিকে চোখ যেতে ও হা করে তাকিয়ে রইল। ফোন কেটে বলল, মাশাআল্লাহ জান, তোকে অনেক কিউট লাগছে।
মার্জিয়া অনেকটা লজ্জা পেল। আশেপাশে লোকের চাহনি দেখে দ্রুত গিয়ে চেঞ্জ করে এলো। এরপর ঘুরে ঘুরে সাজিয়ার সাথে কেনাকাটা করলো। সবশেষে শপিং মল থেকে বের হতে দেখলো রাস্তার ওপাশে মুহিব দাঁড়িয়ে আছে। মার্জিয়াকে বের হতে দেখে মুহিব হাত নাড়িয়ে ওকে ডাকলো। সাজিয়া অবাক হয়ে মার্জিয়াকে জিজ্ঞেস করলো, মুহিব স্যার তোকে ডাকছে নাকি? হ্যাঁ, ওই কিছু নোট নেওয়ার ছিল। ও কিন্তু পরীক্ষা তো শেষ। সামনের সেমিস্টারের জন্য। ও তাহলে তুই স্যারের সাথে কথা বলে চলে যা, আমি সামনের ক্যাফেতে যাব। আচ্ছা। মার্জিয়া সাজিয়াকে বিদায় জানিয়ে রাস্তা পার করে মুহিবের কাছে এলো। মুহিব মার্জিয়ার দিকে পেপসির বোতল এগিয়ে দিল। তা দেখে কয়েক ঢোক খেয়ে মার্জিয়া জিজ্ঞেস করলো, আপনি আসবেন বলেননি তো, আর জানলেন কিভাবে আমি এইখানে আছি? মনের টান থাকলে জানা যায় সব। প্রত্যুত্তরে মার্জিয়া আর চোখে তাকালো। মুহিব মার্জিয়ার হাত থেকে পেপসির বোতলটা নিয়ে বাকিটুকু খেয়ে নিল। এরপর বলল, চলো গাড়িতে ওঠো। কোথায় যাব? কক্সবাজার। কালকে বললাম যে। মার্জিয়া হাঁ করে তাকিয়ে রইল। বলল, কালকেই তো কথা হলো, আর আজকেই যাব? হ্যাঁ, আমার হাতে এখন কাজের প্রেশার কম, তার উপর তোমার পরীক্ষাও শেষ, বড় চাপ নেই, এটা বেস্ট সময়। তাই বলে হুট করে? চলো ওঠো গাড়িতে, ভীষণ গরম। মার্জিয়া কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসলো। মুহিব গাড়ি স্টার্ট দিয়ে বলল, পেছনের সিটে কয়েকটা শপিং ব্যাগ আছে, ওগুলো সব তোমার। মার্জিয়া তাকিয়ে দেখলো না হলো 10-12টা শপিং ব্যাগ। মুহিব আবার বলল, লাগেজ তোমার আমার মিলে একটাই করতে চাচ্ছি, কারণ আমার তেমন ড্রেস নেওয়ার নেই, আর আমাদের সাথে রাহাত, পড়শি এবং জুবাহরও যাবে। মুহিব গল্প করতে করতে পুরো রাস্তায় এলো। মাঝে হলের সামনে দাঁড়িয়ে মার্জিয়া তার কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এলো এবং জানালো ও বাড়িতে যাচ্ছে 7 দিনের জন্য। রাত 9টা। একে একে সব লাগেজগুলো গাড়িতে তুলছে মুহিব। রাত 3/4 প্যান্ট আর গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে মুহিবের পাশে। পড়শি আর মার্জিয়া একসাথে একটু দূরে দাঁড়িয়ে আছে। মার্জিয়ার একটু অস্বস্তি হচ্ছে পড়শিকে দেখে। তা বুঝতে পেরে পড়শি মার্জিয়াকে বলল, তুমি আমাকে দেখে অস্বস্তি ফিল করছো তাই না? মার্জিয়া কি বলবে ভেবে পেল না। এর মধ্যে পড়শি আবারও বলল, আমি আসলে সরি সেদিনের ব্যবহারের জন্য। তুমি আমার থেকে ছোট হবে, তো বড় বোন হিসেবে আমাকে মাফ করে দিও। প্রত্যুত্তরে মার্জিয়া হালকা হেসে বলল, ব্যাপার না আপু, হয়তো কেউ আমার জামা কাপড় না বলে নিলে আমিও এমন রিয়েক্ট করতাম। আমরা বরং ভুলে যাই বিষয়টা। পড়শি হালকা হলো মার্জিয়ার উত্তর শুনে ও মার্জিয়াকে হাঁক করলো। তা দেখে রাত পিপি করে মুহিবকে বলল, দেখ ভাই, মাইয়াগো বোঝা মুশকিল, সেদিন কি ফাটাফাটি ঝামেলা লাগছিল, আর আজকে জড়াজড়ি করতেছে। রাহাতের কথার উত্তরে মুহিব বলল, তাতে তোর কি চলছে? রাহাত উত্তর করল না। উচ্চারণ করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মুহিব এবার সবার উদ্দেশ্যে বলল, এবার সবাই গাড়িতে উঠে পড়। মার্জিয়া প্রথমে ব্যাক সিটে পড়শির পাশে বসতে নিলে মুহিব হ্যাসকা টান দিয়ে ওকে সরিয়ে নিল। এই ফাঁকে রাহাত বসতে নিলে জুবাইর এসে মাঝে বসে পড়ল। রাত মুখ কালো করে বলে উঠল, এই তুমি এখানে বসলে কেন? উত্তরে জুবাইর ফোনের লক খুলতে খুলতে বলল, কেন, এখানে কি কারোর নাম লেখা আছে যে আমার বসা নিষেধ? রাত মুখ ফোঁতা করে ফেল। মুহিবের দিকে তাকালে মুহিব বলল, তুই বসে বস, তাহলেই তো হয়, মাঝে বসা লাগবে কেন? বলে মার্জিয়াকে সামনে সিটে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। রাত পিড়পিড় করে বলল, তোর শালা ভাল লাগে না আমার। আমি ভাবলাম এই ট্যুরের সুযোগে পড়শির সাথে ফ্লাইটিং করব, শুরুতেই তাতে বাগড়া দিল এই বিলাতি বিস্কুট। ধ্যাত। রাতের নিস্তব্ধ পরিবেশ, চারিদিকে বেশ ভালোই শীতল হাওয়া বইছে। সেই বাতাসে মার্জিয়ার চুলগুলো এলোমেলোভাবে উঠছে দেখে চুলটাকে হাত খোপা করে নিল মেয়েটা। মুহিব আর চোখে তা দেখল। পিছনের ছিটে পড়শির জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখছে। ওর পাশে বসা জুবাইরের কানে হেডফোন লাগিয়ে গান শুনছে ছিটে হেলান দিয়ে। আর রাহাত ঘুমে ঢুলতে ঢুলতে অবশেষে জুবাইরের কাঁধে মাথা রেখে বিকট সুরে নাক ডাকতে আরম্ভ করেছে। রাতের নাক ডাকার শব্দ জুবাইরের কানে না গেলেও বাকি 3 জনের কানে ঠিকই লাগছে। ওরা একসাথে বলে উঠল, রাহাত। রাহাত হুড়মুড় করে উঠে বলল, কি আমরা এসে গেছি? আচ্ছা নামছি। বলে চলন্ত গাড়ির দরজা খুলে পা বাড়াতেই পড়ে যেতে নিল। তখন পিছন থেকে রাহাতের গেঞ্জি ধরে ওকে আটকালো জুবাইর। অথচ সে এতক্ষণ হেডফোন কানে গুঁজে চোখ বন্ধ করেছিল। জুবাইর রাহাতকে টান দিয়ে আবারও দরজা লাগিয়ে দিল। মুহিব চিল্লিয়ে উঠল, কথা কোথাকার, এমন কে করে? রাহাতের মাথা ঘুরছে। ও বলল,
ভাই গাড়ি দাঁড় করা। সম্ভব না, এটা হাইওয়ে। রাহাত বিরক্ত হলো, জুবাইরকে বলল। পানির বোতল এনেছো? জুবাইর উত্তর করল না, পিছন থেকে নিয়ে পানির বোতল এগিয়ে দিল। রাহাত পানি খেলো এবং জানালা খুলে চোখে মুখে পানি ছিটা দিল। মুহিবকে বলল, ভাই আর একটু হলে আমি আজকে শেষ। এ কথার উত্তরে পড়শি বলল, তুই আসলেই জানালার পাশে বসার যোগ্য না। এই মুহিব ভাইয়া, সামনে কোথাও দাঁড়ানো গেলে বলিও, জায়গা চেঞ্জ করব। পড়শির কথা শুনে রাহাতের মনে লাড্ডু ফুটল। তবে মাঝে বসা ব্যক্তিটির শরীরের প্রতিটি শিরা উপশিরা রাগে টকবক করতে লাগলো। সময় কেটে গেল আরও কয়েক ঘন্টা। ঘড়িতে এখন রাতের 12:30 বাজে। কিছুক্ষণ আগে ওরা একটা হোটেলে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করেছে। এরপর গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যে মার্জিয়া ঘুমিয়ে পড়েছে। জুবাইর আবারও মাঝে বসেছে। জানালার পাশে বসলে নাকি ওর বমি পায়, তাই ওকে সাইডে দেওয়ার সাহস করেনি কেউ। আরও কিছু সময় পর মুহিব গাড়ির অর্ধেক জানালা লাগিয়ে হালকা মিউজিক অন করলো। গাড়িতে বাজছে দেওয়ানিয়াত গানটা। জুবাইর সিটে হেলান দিয়ে আগের মতো চোখ বন্ধ করে আছে। হঠাৎ করে জুবাইরের নজর পড়ল রাহাতের হাতের দিকে। দেখলো রাহাত পড়শির সাথে মেসেঞ্জারে চ্যাট করছে। জুবাইর তো মেজাজ খারাপ হয়ে গেল। এমনিতে রাহাতকে ওর সহ্য হয় না, তার উপর ওর পাশে বসে পড়শির সাথে মেসেঞ্জারে কথা বলছে। জুবাইরের ইচ্ছে করলো রাহাতকে লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দিতে, কিন্তু নিজের ভালোর কথা চিন্তা করে এ কাজ করলো না জুবাইর। হালকা চোখ খুলে দেখতে লাগলো কি কথা বলছে দুজনে। মাঝের এই অত্যাচারটার জন্য তোর সাথে কয়েকটা ছবিও তুলতে পারলাম না রে। আসলেই তাই, আমি তো ভেবেছিলাম কয়েকটা ছবি তুলে স্টোরি দিব। আমার ছবি তুই স্টোরি দিবি? বাবা, সূর্য কোন দিকে উঠেছে? তুই আর আমি এক রুমে থাকবো, ওকে? কি, এটা অসম্ভব। আরে চিল, আমি ম্যানেজ করব, তুই চিন্তা করিস না। তোর জন্য গিফট এনেছি আমি। কি গিফট? এখন বলবো না, আগে কক্সে পৌঁছাই, এরপর দেখাবো। এই পর্যন্ত দেখার পর জুবাইর ভীষণ জোরে হাঁচি দিল। রাহাতের আত্মা কেঁপে উঠল। বুকে হাত দিয়ে বলল, আল্লাহ গো, গাড়ি ব্লাস্ট করলো নাকি? রাহাতের কথা শুনে পড়শি ফিক করে হেসে পড়ল। আরে না, জুবাইর হাঁচি দিয়েছে। এরপর জুবাইরের দিকে তাকিয়ে বলল, আপনার কি ঠান্ডা লেগেছে? প্রতি উত্তরে জুবাইর বলল, না, আসলে আমার একটু অ্যালার্জির সমস্যা আছে। ধুলোবালি চোখে মুখে লাগলেই শুরু হয়ে যায়। কথাটা শুনে রাহাত মুখ বেঁকিয়ে বলল, তাহলে এত দূর জার্নিতে এলে কেন বিলাতি বিস্কুট? সেটা আমার ব্যাপার। কথাটা বলে জুবাইর টিস্যু দিয়ে নাক মুছতে লাগলো। রাহাতের মুখ কালো করে অন্যদিকে তাকালো। মার্জিয়ারও ঘুম ভেঙে গেছে এর মধ্যে। ও হঠাৎ বলে উঠল, এত সুন্দর জার্নি, চারপাশে সারি সারি গাছ, কি সুন্দর নিয়নের আলো, চারপাশে আলোকিত করে রেখেছে। এমন পরিবেশের সাথে এই হিন্দি গানটা যাচ্ছে না ঈশান? মার্জিয়ার কথা শুনে মুহিব গানটা অফ করলো। বলল, গান ছাড়া জার্নি পাঁচে লাগবে মিস। গান ছাড়া হবে কেন? বাংলা গান দিন, অনেক সুন্দর বাংলা গান আছে যা এই পরিবেশের সাথে মানানসই সব। সরি মিস, আমার কাছে বাংলা গান নেই এই মুহূর্তে, আর এখানে নেটওয়ার্কও নেই তেমন। কথাটা শুনে পড়শি বলে উঠল, আমাদের মধ্যে কেউ গান পারি না। মার্জিয়ার জুবাইর একসাথে বলল, পারি। রাত মুখে হাত দিয়ে ব্যাঙ্ক করে বলল, বিলাতি বিস্কুট দেখি বাংলা গান পারে, বাপরে। জুবাইর পাত্তা দিল না রাহাতকে। মুহিব বলল, তাহলে জুবাইর একটা গান ধরো, এরপর মিস তুমি গাইবে। জুবাইর রাজি হলো। পিছন থেকে গিটার আর একটা কার্ড বের করে বলল, কেউ গিটার বাজাতে পারো? রাহাত কথাটা শুনে অন্যদিকে ফিরল। মার্জিয়া বলল, আমি পারি না। মুহিব বলল, আমি পারি, তবে এই মুহূর্তে সম্ভব না, কেননা আমি ড্রাইভ করছি। বলে স্মিত হাসলো। পড়শি বলল, আমাকে দিন, আমি বাজাতে পারি। জুবাই যেন এটাই চাচ্ছিল। ও ওর ফোন রাহাতের হাতে দিয়ে বলল, একটা মিষ্টি ভিডিও করো। রাহাত ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোনটা নিল। ভিডিও শুরু করতে করতে বলল, মনে হচ্ছে আমি এখানে ওদের কাজের বেড়া হয়ে আসছি। পড়শি হালকা হেসে গিটারে সুর তুলতে শুরু করলো। জুবাইর গেয়ে উঠল, জানি না কেন তোকে এত ভালোবাসি, কত ব্যথা দিস রে তুই, তবু আমি হাসি। জানি না কেন তোকে এত ভালোবাসি,
কত ব্যথা দিস রে তুই, তবু আমি হাসি। দিয়ে যা ব্যথা তুই এই বুকে আরো বেশি, বারবার যেন তোরই কাছে ছুটে আসি, ভালোবাসি। জুবাইরের গান শুনে পড়শির বুকে ধক করে উঠল। মার্জিয়ার ভীষণ পছন্দ গান হওয়া। ও চোখ বন্ধ করে উপভোগ করতে লাগলো। নিস্তব্ধ রাতের শীতল বাতাস সরাসরি এসে ছুঁয়ে যাচ্ছিল পড়শি ও জুবাইরকে। গানের প্রতিটি শব্দ যেন পড়শির হৃদয়ে ঢুকে যাচ্ছিল। গিটারটা বাজালো, তার আঙ্গুল থরথর করছিল, আর জুবাইয়ের গলা যেন তার অন্তরের কথা গাইছিল। মুহূর্তটা থেমে থাকুক চিরকাল, এমনটাই চাইছিল যেন আকাশও। সকাল 10টায় ওদের গাড়িতে এসে থামল বেঙ্গল সি রিসোর্টের সামনে। রাত এবারও জুবাইয়ের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। জুবাইরকে দেখে মনে হচ্ছে বহু কষ্টে নিজের ধৈর্য ধরে রেখেছে। এদিকে পরশিও ঘুমে ঢুলুঠুলো। এমন সময় গাড়ি ব্রেক করলো। রাতের ঘুম ভাঙতেই বলে উঠল। কি হলো? মুহিব জানালো। আমরা পৌঁছে গেছে। রাত আড়মোড়া ভেঙে বলল। আমি এবার আর বলদ হচ্ছি না, সবাই নামবে, এরপর শেষে আমি নামবো। উত্তরে পড়শি বলল, তোর নামার দরকার নাই, জুবাইরের কোলে উঠে বসে থাক। রাত নাক সিটকালো কথাটা শুনে, বলল, ছ্যাঃ, আমি গে নাকি? সবাই হাসলো রাহাতের আচরণে। একে একে গাড়ি থেকে সকলে নেমে দাঁড়ালো রিসোর্টের সামনে। ম্যানেজার এসে ওদের রিসিভ করলো। মুহিব গিয়ে রিসিপশনে কথা বলে চাবি নিয়ে নিল। এরপর সবার উদ্দেশ্যে বলল, আমি 2টি রুম বুকড করেছি। একটাতে পড়শি আর মিসমিস থাকবে, অন্যটা আমি, রাহাত এবং জুবাইর। মুহিব পড়শি আর মার্জিয়াকে ওদের রুমে চাবি বুঝিয়ে দিল। ওরা দুজন লিফটে উঠে চলে গেল 4 তলায়। পিছু পিছু মুহিব, রাহাত, জুবাইরও গেল। রুমে এসে মুহিব দেখল যেমন রুম চেয়েছিল ঠিক তেমনটাই পেয়েছে। বড় একটা রুম, 2টো বড় বড় ড্রেসিং টেবিল, মিনি সোফা এবং একটা বড় বেলকনি যেটা থেকে সরাসরি সমুদ্র দেখা যায়। মুহিব আগে গিয়ে বেলকনিতে দাঁড়ালো। রাত মুখ কুচকে বলল, আমি একাই এক বেডে ঘুমাবো, অন্যটাকে বিলাতে বিস্কুট আর মুহিব। জুবাইর আর চোখে তাকালো কথাটা শুনে। লাগেজ থেকে কাপড় নিয়ে ফ্রেশ হতে গেল। তখন রুম সার্ভিসের একজন মেয়ে এলো, নাম তার রিদিতা। সে এসে রাহাতকে দেখে বলল, আপনাদের ব্রেকফাস্ট স্যার। রাত লাগেজে কাপড় খুঁজছিল। মেয়েলি কণ্ঠ শুনে ঝড়ের গদিতে রিদিতার দিকে ফিরল। গোলগাল গরনের একটা মিষ্টি মেয়ে। রাতে দেখে পছন্দ হলো। রিদিতার হাত থেকে খাবারের টলিটা নিতে নিতে বলল, ধন্যবাদ মিস। উত্তরে রিদিতা হালকা হেসে যেতে নিলে রাহাত বাধা দিল, বলল, কিছু মনে না করলে আপনার নম্বরটা পেতে পারি মিস? কোনো প্রয়োজনে আমি আপনাকেই কল করব। রিদিতা একটু অপ্রস্তুত হয়ে পড়ে বলল, আমাদের এখানে এমন রুলস নেই স্যার, কোনো প্রয়োজনে আপনি 2 নাম্বারে ডায়াল করলেই হবে। রাহাত মানতে নার্জ। রিদিতাও নিজের কথাই অটুট, সে কিছুতেই নাম্বার দিবে না। এদিকে কোনো মেয়ের আওয়াজ শুনে মুহিব রুমে এসে দেখে রাহাত রিদিতার সাথে ফ্ল্যাটিং করার চেষ্টা করছে। রিদিতা মুহিবকে দেখে হালকা হাসি ফুটিয়ে বলে, আপনাদের দিন শুভ হোক স্যার, আসছি। রিদিতা চলে যায়। রাত মুহিবের দিকে তাকালে মুহিব বলে, আসতে না আসতে শুরু করলি, অসভ্য কোথাকার লুচ্চা শালা। বলে মুহিব রুম থেকে বেরিয়ে গেল। রাত মর্মাহত হলো, বিবি করে বলল, কি এমন করলাম যে আমাকে লজ্জা বলল? আমি তো ভালোবাসা বিতরণের চেষ্টা করেছিলাম, কেউ বুঝলো না আমায়। দুপুর 2টা। সকালে খাওয়া দাওয়া শেষে ওরা একটা ঘুম দিয়েছিল। দুপুর 2টো বাজে সবাই উঠে খেতে বের হলো। মার্জি একটা মিষ্টি গোলাপি রঙের লং গাউন পরেছে। পরশি পরেছে কালো টপ সাথে সাদা স্কার্ট। দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে রাহাতের চোখ আটকে যায়। এমন সময় রাহাত শুনতে পায়, তো চোখগুলোতে কোনো কোনো 120টা চাকু রাখা দিব, লুচ্চা নজরে তাকালে। রাত চোখ ফিরিয়ে দেখে মুহিবকে। রাহাত মেকি হাসার চেষ্টা করে বলে, আমি তোর মিসমিসকে দেখিনি ব্রো, আমি পড়শিকে দেখছিলাম। পড়শি তোর বোন লাগে, তো সে নজরে দেখিস, এর বাইরে নয়। কথাটা বলে মুহিব এগিয়ে যায় মার্জিয়ার কাছে। ওরা একসাথে রিসোর্টের বাইরে গেলে রাহাত এসে পড়শির হাত ধরে। পকেট থেকে একটা বক্স বের করে পড়শির দিকে এগিয়ে দিয়ে বলে, দিস ইজ ফর ইউ। পড়শি ভীষণ খুশি হয়ে যায়। বক্সটা খুলে দেখে তাতে একটা রিং।
রাত নিজেই রিংটা পড়শিকে পড়াতে নিলে পিছন থেকে একটা ধাক্কা খায়, ফলে রিংটা গড়িয়ে নিচে পড়ে যায়। রাত বিরক্ত হয়ে দেখে জুবাইর দাঁড়ানো ওর পিছনে। রাত এবার রেগে গিয়ে বলে, সমস্যা কি তোমার বিলাতি বিস্কুট? আমার পার্সোনাল স্পেসে ঢুকে পড়ো কেন বারবার? জুবাইর এমন ভাব করলো যেন কথাটা ও শুনতেই পায়নি। পড়শির দিকে তাকিয়ে কড়া স্বরে বলল, আমাদের দেরি হয়ে যাচ্ছে, মুহিব ভাইয়া অপেক্ষা করছেন, চলো। কথাটা বলে পড়শির হাতের মুঠোয় হাত রেখে জুবাইর ওকে নিয়ে গেল। রাহাত হাঁ করে তাকিয়ে রইল। খাওয়া শেষে সবে রেস্তোরাঁ থেকে বের হলো। তখন তাজু ইসলাম কয়েকবার কল করলেন মার্জিয়ার নাম্বারে। ফোন ব্যাগে থাকাই কল রিসিভ করতে পারল না মার্জিয়া। তাজু ইসলামের পর নাফিম 8টা কল করে মার্জিয়ার নাম্বারে, এটাও রিসিভ করতে পারে না মার্জিয়া। ওরা 5 জনে মিলে সিদ্ধান্ত নিলে বিচে যাবে। কথা মতো একটা অটো ভাড়া করে বিচে এলো সবাই। গরমকাল হওয়ায় বিচের সামনের বালুময় রাস্তাটি অত্যাধিক গরম। বিষয়টা সম্পর্কে অবগত থাকায় মুহিব অটো থেকে নেমে মার্জিয়াকে বলল, তোমার জুতো জোড়া খোলো মিস। মার্জি একটু সংকোচ নিয়ে বলল, কেন? আমি বলছি তাই, জলদি খোলো মিস। মুহিবের অধিকার বোধ দেখে পড়শি আর রাত আর চোখে তাকিয়ে রইল। তাতে অবশ্য কিছু যায় আসে না মুহিবের। ও মার্জিয়ার জুতো জোড়া এক হাতে নিয়ে মার্জিয়াকে কোলে তুলে নিল। মার্জিয়া বলে উঠল, কি করছি নিশান, নামা নামায়। মুহিব হাঁটতে হাঁটতে বলল, নামানো যাবে না, তুমি চুপ করে উপভোগ করো সময়টা। এই দৃশ্য দেখে পড়শি মনে মনে বলল, ইস, রাহাতও যদি কখনো আমাকে এভাবে কেয়ার করতো। পড়শির ভাবনার মাঝেই রাহাত অলরেডি মুহিবের পিছু পিছু চলে গেছে। পড়শি মন খারাপ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এক পা বালিতে রাখার আগেই জুবাইর ওর হাত টান দিল, বলল, আমার জানা মতে এই সময় এই জায়গাটা ভীষণ গরম হয়, তার উপর এই বালিগুলো যেন আগুনের মতো গরম। স্যান্ডেল খুলে আমার শুগুলো পরে নাও। কথাটা বলেই জুবাইর পড়শির উত্তরে অপেক্ষা করল না। নিচু হয়ে বসে পড়শির স্যান্ডেল জোড়া খুলে নিল, শুগুলো পরিয়ে দিল। পড়শি অবাক হয়ে দেখল জুবাইরের কাণ্ড। এদিকে রাহাত সমুদ্রের সামনে রাখা বসার জায়গাগুলোর একটা দখল করে বসে আরামে ডাব খাচ্ছিল। হঠাৎ নজরে পড়ল একটু দূরে পড়শি আর জুবাইর আসছে। দুজন পাশাপাশি হেঁটে আসছে। জুবাইরের কালো শার্ট আর অ্যাশ প্যান্ট যেন পড়শির জামার সাথে আংশিক মিলে গেছে। তারপর জুবাইরের কাঁধ পর্যন্ত পড়শি। বাহ, পড়শি বেশ তো লম্বা। কথাটা ভেবে স্টোর থেকে মুখ সরালো রাহাত। খেয়াল করলো পড়শির পায়ে ছেলেদের জুতা এবং পড়শির পায়ে যে স্যান্ডেল ছিল তা জুবাইরের হাতে। এত মানুষের মাঝে জুবাইর পড়শির স্যান্ডেল জোড়া হাতে নিয়ে হেঁটে আসছে। বাপরে! রাত সরু চোখে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই জুবাইর বলে উঠল,